মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা দশম শ্রেণী। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ সলভ করে তোমরা জমা দিতে হবে তোমাদের 10 কি 11 তারিখ জুলাই মাসের। তো তাড়াতাড়ি করে ফেলতে হবে তোমাদেরকে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো। তো আজকে আমি আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী বাংলার। প্রথম প্রশ্ন দেখো কি লেখা আছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এমন মনে হওয়ার কারণ কি? প্রথমে তোমরা লিখবে উদ্দিষ্ট দিন বলে হেডিং করবে। লিখবে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে যেদিন তপনের ছোট মাসি আর মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে এসেছিল এবং যেখানে তাদের প্রথম গল্প ছাপা হয়েছিল সেদিনের কথা বলা হয়েছে। তারপরে পরের পয়েন্ট দেখো, তপনের এমন মনে হওয়ার কারণ। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তার নতুন মেসোমশাইকে দেখে লেখকের সম্পর্কে তপনের কাল্পনিক ধারণা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। সে অবাক হয়েছিল এবং দেখে যে লেখকরাও একেবারে সাধারণ মানুষ। তখন তপনের মনেও লেখক হওয়ার স্বাদ জেগে ওঠে এবং সে লিখে ফেলে তার জীবনের প্রথম গল্পটি। পরের পয়েন্ট লিখতে হবে মৌলিক বিষয় ভাবনা। কৌশলে ছোট মাসির হাত ঘুরে সে গল্প পৌঁছেও যায় মেসোমশাইয়ের কাছে। কিছু কারেকশনের কথা বললেও তপনের বিষয় ভাবনার মৌলিকতার কথা বলে সেটিকে ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন মেসোমশাই। তারপরের পয়েন্ট লিখবে অপেক্ষারত তপন। দেখো শুরু হয় তপনের দিন গোনা এমন সময় সন্ধ্যাধারা পত্রিকায় প্রকাশিত হয় সেই লেখা প্রথম দিন। কিন্তু যা হতে পারত তপনের জীবনের সবচেয়ে সুখের দিন তাই হয়ে যায় তার দুঃখের দিন। তারপরে দেখো হেডিং করতে হবে অলৌকিক ঘটনা। লেখা শুরু করো। ছাপার অক্ষরে নিজের যে লেখা প্রকাশকে তার অলৌকিক ঘটনা বলে মনে হয়েছিল, তাই তাকে প্রায় বাক্যহীন করে দেয়। চারপাশে তপনের প্রশংসা, মেসোর মহত্বই সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে ওঠে। তারপরে পয়েন্ট স্বপ্নভঙ্গ। তপনের অপমান তীব্র হয় তার চেনা নয় মেসোমশাই গল্পটিকে আগাগোড়ায় কারেকশন করে দিয়েছেন। লেখক তপন হারিয়ে গিয়েছে সেই গল্প থেকে। চোখ জলে ভিজে যায় তপনের। 1 নম্বর কোশ্চেন কমপ্লিট। নেক্সট কোশ্চেন, আমাদের ইতিহাস নেই এই উপলব্ধির মর্মার্থ লেখো। ইতিহাস আসলে জাতির আত্মবিকাশের গৌরবময় কাহিনী, তার ঐতিহ্যের পুনরুদ্ধার। কিন্তু যখন সেই ইতিহাস নিয়ন্ত্রিত হয় কোনো ক্ষমতাবান গোষ্ঠী, সম্প্রদায় কিংবা রাজনীতির দ্বারা, তখন ইতিহাসের বিকৃতি ঘটে। ক্ষমতাবানরা নিজেদের স্বার্থে ইতিহাসকে নিজেদের মতন করে গড়ে তোলে। তখন মানুষ একসময় ভুলে যায় তার প্রকৃত ইতিহাস আর চাপিয়ে দেওয়া ইতিহাসকে নিজেদের বলে মেনে নেয়। এই পরিপ্রেক্ষিতে এখানে উক্তিটি তুলে ধরা হয়েছে। নাম্বার 2 কোশ্চেন কমপ্লিট। নাম্বার 3 কোশ্চেন হলো, তো 3 নম্বর হলো, এলো মানুষের ধরার দল, তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল? তবে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটিতে আফ্রিকার আদিম সময় থেকে তার নানান রূপের ছবিটিকে তুলে ধরেছেন। বিশ্ব সৃষ্টির প্রথম স্রষ্টা যখন নিজেদের প্রতি অসন্তোষ তার নতুন সৃষ্টিকে বারবার ধ্বংস করেছিলেন, সেই সময় রুদ্র সমুদ্রের বহু প্রাচীর ধরিত্রীকে বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তাকে আফ্রিকা। আলফ্রেড ওয়েনগার তার পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন মহাদেশের একটি ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যে তত্ত্ব দিয়েছিলেন, তাই যেন রবীন্দ্রনাথের লেখার স্বরূপ পেয়েছে। সৃষ্টির শুরু থেকে আফ্রিকা ছিল আদিম অরণ্যে ঘেরা। দুর্গম এর রহস্য আর দুর্বোধ সংকেত ছিল সেই আফ্রিকা গড়ে ওঠার বিশেষত্ব। সেই সময় প্রকৃতি তাকে দিয়েছিল জাদুমন্ত্র। কবির কথায় বিভীষিকায় যেন হয়ে উঠেছিল এই আফ্রিকার মহিমা, যা দিয়ে আসলে নিজের যাবতীয় ভয়কে পরাজিত করতে চেয়েছিলেন। 4 দাগের প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখির রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, প্রবন্ধ অনুসরণে মন্তব্যটির বিশ্লেষণ করো।
তো একসময় রোগা বাঁশের কঞ্চি কেটেই কলম তৈরি করা হতো। কালি যাতে গড়িয়ে না পড়ে তাই মুখটা চিরে দেওয়া হতো। লেখা হতো কলার পাতায়, কালো নিজেদেরই তৈরি করতে হতো কালি। আর হচ্ছে এখানে কালো, এখানে কালি হবে। কাঠের উনুনে রান্না করা কড়াইয়ের তলা থেকে কালিটাকে লাউ পাতা দিয়ে ঘষে তুলে তার পাথরের বাটিতে রেখে জল ঢালা হতো। তারপর খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা দিয়ে ফোটানো হতো। বাঁশের কলম, মাটির দোয়ার ঘরে কালি আর কলার পাতা লেখকের প্রথম লেখালেখি। শহরের হাই স্কুলে ভর্তি হওয়ার পরে বাঁশের কঞ্চি কলমকে ছুটি দেওয়া হয়। কালি বানানো বন্ধ হয়ে যায় এবং কাচের দোয়াতে এই কালির বানানো হতো। কালির ট্যাবলেট বা বড়ি দিয়ে তৈরি কালি পাওয়া যেত দোয়াতে। ফাউন্টেন পেনের জন্য ছিল বিদেশি কালি, রকমারি নিব ও হ্যান্ডেল দিয়ে মুড়ে দেওয়া হতো। এই পর্যায়ে দোয়াত কলম হয়ে যেত ঘর সাজানো আসবাবপত্র। একসময় লেখালেখি শুকানো হতো বালিতে, পরে ব্লটিং পেপার এইসব অতিথি হয়ে গেল। লেখালেখির এভাবে এক অনুষ্ঠান হয়ে উঠেছিল। প্রথম যুগে তার চেহারা ছিল এক রকম, পরবর্তীতে সেই রূপের বদল ঘটে গেল। 5 নম্বর কোশ্চেন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কবিতার অনুসরণে পরিস্থিতির বিবরণ দাও। দেখো, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবির মতে যুদ্ধ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু হত্যা নিরাশ্রয় তার যুদ্ধের ভয়াবহ রূপকে স্পষ্ট করে দেয়। মারণ যুদ্ধের স্পর্শে ছাড়খাড় হয়ে যায় পৃথিবী। যুদ্ধের আগুনে নিঃশেষ হয়ে যায় চারপাশ। যুদ্ধের নির্বিকার ধ্বংসের লুপ্ত হয়ে যায় কবির স্মৃতি। তার ফেলে আসা সুন্দর বাড়ি, সেই বারান্দা যেখানে তিনি ঝুলন্ত বিছানায় ঘুমোতেন, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, অর্থাৎ যা কিছু ছিল কবির ফেলে আসা যুদ্ধ পরবর্তী জীবনের স্মৃতি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যুদ্ধ শুধু আকস্মিক ক্ষয়ক্ষতির, আর্থিক ক্ষয়ক্ষতির বা জীবনহানির নয়, যুদ্ধ ডেকে আনে মানবিক বিপর্যয়। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, অনুক্তা কর্তা বলতে কি বোঝ? কর্মবাচ্য বা ভাববাচ্য কর্তা প্রধানতভাবে উক্ত হয় না বলে তাকে অনুক্তা কর্তা বলা হয়। যেমন, তোমার দ্বারা এ কাজ হবে না। নেক্সট কোশ্চেন, অকারক পদ কয় প্রকার ও কি কি? উত্তর হবে 2 প্রকার, যথা সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। নেক্সট কোশ্চেন হচ্ছে, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর হবে যে বিভক্তি একাধিক কারকে অথবা সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলা হয়। এ হচ্ছে সব কোশ্চেনের সলভ অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।